বৃত্তিমূলক শাখার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমরা পড়ছি রথের রশি নাটিকাটি। বিশ্বকবি এবং নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রথের রশি নাটিকাটি পড়ছি। এই নাটিকাটির বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আমরা তারপরের যে অংশটা আমরা বলবো, যে যতটুকু আমরা আগের দিন আলোচনা করেছি তারপরের অংশটুকু বলছি। দ্বিতীয় নাগরিকের মুখে শোনা যায়, কলিযুগে শাস্ত্র শস্ত্রের মূল্য নেই শুনে রাজা শেঠজিকে ডেকেছেন। পুরোহিতের যুগ গেছে, রাজা সামন্ত ক্ষত্রিয়ের যুগ গেছে। এখন বণিক সভ্যতার যুগ, ধনতন্ত্রের যুগ। তৃতীয় সৈনিকের কথায় একালে রাজত্বের রাজা থাকেন সামনে, পিছনে থাকে বেনে। সন্ন্যাসীর কাছেও সৈনিকদের শুনতে হয় সৈনিকের বলের আস্ফালন দুর্বল করেছে রথের দড়ির বাঁধন, সংহতির বাঁধন। ধনপতি শেঠের দল আসে, তাদের সাথে সৈনিকদের কথা কাটাকাটি হয়, কিন্তু সৈনিকরা থেমে যায় প্রথম নাগরিকের কথায়। এই ধনিকদেরই একজনের মুখে শোনা গেল, এক জিপ কাটা বাবাজিকে আনা হয়েছিল দড়িতে হাত লাগাবার জন্য। তাঁর হাতের ছোঁয়ায় মাটিতে বসে গেছে রথের চাকা। ইতিমধ্যে মন্ত্রীর ডাকে ধনপতি শেঠ আসে। অনর্থপাত যদি অর্থপাতে মোচন হয়, কিন্তু ধনিকের দলের টানে দড়ি উঠল না। ধনিকদের সকলে ঠাট্টা করল। এখন যার রথ তিনিই ভরসা। সেই স্বয়ং মহাকাল ডাকবেন তাদেরই, যাদের এখন চোখেই পড়ে না। মেয়েদের দল এসে নানা রকম টুকটাক করলে, মানত হলো, ভোগ হলো, কিন্তু ভক্তির জোরে কাজ হলো না। চর এসে খবর দিলে শূদ্রপাড়া থেকে দলে দলে লোক ছুটে আসছে। ভয় হলো সকলের, ওরাই হয়তো পারবে। যারা এতকাল রথের চাকার তলায় দলে যেত, তারাই মহাকালের ডাকে রশি ধরতে এসেছে। পুরোহিত চুপ করে গেল শাসন করতে গিয়ে। মন্ত্রী বিচক্ষণ লোক, সে সত্যি কথাটা খোসামুদের সুরে বলল, তোমরা নারায়ণের গরুর। দড়িতে প্রাণ এলো। পুরোহিত, সৈনিকের দল আর মেয়েরা পাপের ভয়ে চিৎকার করে উঠল। অবস্থা বুঝে মন্ত্রী সকলের আপত্তি সত্ত্বেও হাত লাগালো। সবাই দেখল ধনপতির ভাণ্ডারের দিকে রথ চলেছে। কবি এলো। পুরোহিত ছাড়া বাকি সবাই রথ চলার রহস্য জানতে চায়। কবি বলল, যাদের হাতে রশি ওঠেনি তারা রথের চূড়ার দিকে তাকিয়েছে, তারা নিচের দিকে তাকায়নি। রথ সংহতির ছন্দেই চলে, সংহতেই সৌন্দর্য। কবিদের কাজ সেই ভারসাম্য, তাল মান রক্ষা করা। ব্যবধানের তাল কেটে গেছে উঁচু নিচুর মধ্যে। কবি এখন সেই তাল রেখে গান গাইবে। যারা রথ টানবে তারা সে তালেই পা ফেলবে। অর্থ বুঝিয়ে বললেন, রথের দড়ি কি পড়ে থাকে বাইরে? সে থাকে মানুষে মানুষে বাঁধা, দেহে দেহে, প্রাণে প্রাণে। আরও বলে, একদিকটা উঁচু হয়েছিল বেশি, ঠাকুর নিচে দাঁড়ালেন ছোটোর দিকে, সেইখান থেকে টান মারলেন, কাত করে দিলেন বড়টাকে, সমান করে দিলেন তার আসনটা। কবি ভবিষ্যতের ইঙ্গিত দিলেন, হয়তো কোনোদিন আসবে উল্টো রথের পালা। নতুন যুগের উঁচু নিচুতে হবে বোঝাপড়া। যারা যুগে যুগে ছিল খাটো, তারা এবার একবার মাথা তুলে দাঁড়াক। সন্ন্যাসী এসে মহাকালনাথের জয়ধ্বনি দিল। আমাদের পাঠ্য রথের রশি নাটিকাটির এইটাই হচ্ছে বিষয়বস্তু। এই নাটিকাটির বিষয় নামকরণ সম্পর্কে বলা যেতে পারে যে নামকরণ তো বিভিন্নভাবে হয়, বিষয়বস্তু কেন্দ্রিক, চরিত্র কেন্দ্রিক, সমাজ সমস্যামূলক বা ব্যঙ্গাত্মক, রূপক সাংকেতিক। তো এই কবি নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রথের রশি নাটিকাটি
নামকরণের দিক থেকে সার্থক হয়েছে এই কারণে বলা যায় যে এই কাহিনীতে অচল রথ ও অসর রশিকে কেন্দ্র করেই যাবতীয় ঘটনা বিবর্তিত হয়েছে। অনর রথকে কেন্দ্র করে যাবতীয় উত্তেজনা, আশঙ্কা, সামাজিক বিভিন্ন স্তরের পৃথক পৃথক চেষ্টা এবং বিফলতা, এবং তারই সঙ্গে চির অবমানিত শূদ্র জাতির উত্থানের ভীতি, এবং শেষে শূদ্রদের আগমনে ও যোগদানে অনর রথ চলার শুরু। নাট্যকার অসাধারণ মনীষার সঙ্গে তুলে ধরেছেন এই অনবদ্য বিষয়টি। প্রকৃতপক্ষে শ্রেণীদ্বন্দ্বের কারণে মানববন্ধন শিথিল হয়েছে। সর্বনাশা জাতিভেদ, কুসংস্কার প্রবলভাবে সমাজে এনেছে অনৈক্যের কালো ছায়া। তাই মহাকালের রথ অচল হয়ে পড়ে থাকে। বৃহত্তর মানবের অপমান বিশ্বস্রষ্টার হৃদয়ে লেগেছে, তাই অসার হয়ে পড়ে থাকে রথের রশি। মানুষের অন্তরের দেবতা, যাকে রবীন্দ্রনাথ বলেছেন বিশ্ব মানবের আত্মিক শক্তি, সেই শক্তির স্পর্শেই অনর রথ হয়েছে গতিশীল। বিরাট প্রাণের টানেই রথ চলেছে কাঁচা রাস্তায়, মেঠো পথে, বন্য মহিষের উদ্দামতায়। যারা যুগে যুগে ছিল খাটো, তারাই দাঁড়িয়েছে মাথা তুলে। নাট্যাংশের শেষে সন্ন্যাসী দিয়েছেন জয়ধ্বনি, জয়, মহাকালের জয়। এই মহাকালনাথ হলেন সামাজিক শক্তি। সেই সামাজিক শক্তির টানেই কালের যাত্রা থাকে অব্যাহত। সুতরাং বলতে পারি রথের রশিটি সাংকেতিকতা বহন করেছে কাহিনীর রূপায়ণে। অচল ও সচল উভয় ক্ষেত্রেই রশিটি যেন হয়ে উঠেছে সংকেতধর্মী। তাই বিষয়বস্তুর ব্যঞ্জনায় এবং সাংকেতিকতার ভাবনায় আলোচনা এই নাটিকাটির রথের রশি নামকরণটি সার্থক হয়েছে।